আঙ্গুল উঁচু করে বলছে এই রাজাকারের বাচ্চারা। তো এগুলি হলো ফাইজলামি, বুঝলেন? এটি হচ্ছে যে ভোট এবং ৭১ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে তারেক রহমান এবং মির্জা ফখরুল দুজনেই কথা বলেছেন শ্রীকৃষ্ণের সম্ভবত জন্মদিনের কোনো একটি অনুষ্ঠানে, সেই উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। সেখানে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে ৭১কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে। প্রশ্ন হচ্ছে যে মানে কেউ চাইলে কি ৭১কে ভুলিয়ে দেওয়া সম্ভব? ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, গোখলে একটা কথা বলছিল, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। আচ্ছা, এই কথাটা আমি ৮ মাস আগে বলছি, যে কথাটা জনাব ফখরুল সাহেব আজকে বললেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখেই বলছি, এত দেরিতে কেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস ডে ইন বাংলাদেশ? বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি? ৪৭ সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না, আচ্ছা, যুদ্ধে আমরা জয়লাভ করবো না এটা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে। আমাদের পূর্বপুরুষরা, এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। ৭১ সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে ১০০০ বছর পরে, স্বাধীন রাষ্ট্র হবে, নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে। দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন, এবং যে কারণে যুদ্ধ হয়েছিল। আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন, এটা আসলে না। আসল কন্ট্রাডিকশন হলো যারা ৫ই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী। আমি আবারও বলছি, এরা বহুরূপী। এদের ভিতরে এক কথা ছিল, বাহিরে এক কথা। এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে, তার কথাও বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইগুলো বাজাইছে। মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে, এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। চিন্তা ছিল তো মানুষের একটা, এই যে এরা বাটপাররা স্লোগান দিছিল, আমি আজকে বললাম কথাটা, স্লোগান দিছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এইটাই একমাত্র স্লোগান। আমি যে কারণে কথা বলছি, আমি আজকেও চ্যালেঞ্জ করছি, ওরা ৫,০০০, আমি আগে ৫০০ বলছিলাম, এখন বলি ৫,০০০ মিছিল করে যে কাজ করছে, আমি ১ বছর টক শো করিয়া, বিশেষ করে টোটাল জুলাই এবং ৫ই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি, এই টক শোগুলো ওরা ৫,০০০ লোকে মিছিল করিয়া ওই কাজটা করতে পারে না, কিন্তু আমি করছি জীবনের রিস্ক নেওয়া। আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন ব্যারিস্টার হইছো, আরেকজন এমএতে পাস করছো, তোমরা কিন্তু এতিম হইবা, মাকে নিয়ে থাকবা, আমি কিন্তু মারা যাব, কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই। মানে এইরকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন? মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে, পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা ৩ বছর ৩টা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে, শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে, সালমান রহমান, আজিজ খান, এস আলম, বসুন্ধরা গ্রুপ, এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক টিরানিক্যাল রাষ্ট্র কায়েম করছে। কাজেই সে এত দ্রুত যাবে না, হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। তো মনে মনে একটা কথা ছিল, যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বলছি। কিন্তু আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই, যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে, যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব, এবং ফ্রান্স থেকে ২-৩ জন বিদেশি থেকে সাংবাদিকে বলতেছে ফজলুর রহমানকে খুন করে ফেলো, এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না। আমি যে কারণে বলতেছি, কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জিস আলম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড। আমার তো মাথাটা ওই দিনই গরম হয়ে থাকে, কয় কি
জামাতে ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি, এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আমি যাকে বলেছি 10টা তৃতীয় বিশ্বের 10টা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু, সেই লোকটি গিয়া বলল মিটিকুলাস কি ডিজাইন, মেটিকুলাস ডিজাইন। এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে। এখন এটা বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা ঘটাইছে, জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে ঘটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না। প্রথম তো একদম নিগেট করে গেছে 47 আর 24। 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি খুব ক্লিয়ারলি বলছি। এবং 71 হলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে, কাজে 71 ঠিক না। তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি, এই রাজাকারের বাচ্চারা, আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে, মুক্তিযোদ্ধারা জীবিত, সাবধান কথা বলবা, মুক্তিযুদ্ধ যারা মানো না তারা এই দেশ থেকে চলে যাও। খুব ক্লিয়ার, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওই যে পাকিস্তানে 2টা ঘটনা হয়েছে কিছুদিন আগে, লস্করি তৈয়বার যে প্রধান তিনি বলছেন যে আমরা 5ই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। জি। আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ উইল রিটার্ন এগেইন টু পাকিস্তান, আপনি দেখেন। এবং সেইখানে কতগুলা জিনিস, গোলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত, এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এইসব রাজাকারের বাচ্চারা, আমি আবারও বলছি এইসব রাজাকারের বাচ্চারা, আমি বললাম আলবদরের বাচ্চারা, গোলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা। প্রথম যে লোকটা টিক্কা খানের সঙ্গে দেখা করছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বাংলাদেশে 25শে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টিক্কা খানের সাথে, যে ঠিক কাজ করছেন, আমরাও আপনার সাথে আছি, সেই লোকটার নাম হলো গোলাম আজম। 2 নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন, 3 নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী, 4 নম্বর দেখা করছে নুরুল আমিন। তৎকালীন সময়ে সেই 1 নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম, যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশে গিয়ে বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে, বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয়, সাহায্য না করে, মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে এটি ইন্ডিয়া দখল করে, বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে, এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, মসিম লিপ্ত করছে, সেই সব গোলাম আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, যেখানে তার বয়স হয়েছে 68 বছর, সে রিটায়ারমেন্টে চলে, এখনকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফেরত আসবে। সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন। তবে একটা কথা বলি, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, জি, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু 71-এর বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না। আমি আরো কিছু কথা বলবো, এটা হবে না। আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু। জি জি, মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন, সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, যেহেতু সে 71 নিয়ে বলে, আপনি নির্বাচন নিয়ে একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামেও নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছেন, তিনি বেঈমান। মানে বিষয়টা কেমন? না, একটা জিনিস কি আমি বলি আপনাকে, প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত 5 তারিখে বললেন, জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, জি, নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে, তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সবই কিন্তু একের পর এক ঘটতেছে। কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা, একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে
ভাই নির্বাচন কি আসলেই হবে? না, এই অভিজ্ঞতা আছে আমার। জি, আপনার আছে। তাহলে এখন কথা হলো, ডক্টর ইউনূসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু ওয়ান আলাপ করতে যে বলছেন, জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন। তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন? আপনি এই পয়েন্টটা খেলে ভাবেন একবার। তার মানে উনি গত 1 বছরে এমন কিছু করেছেন, এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না। নাহলে তো মানুষ এই প্রশ্নটা করতো না। আচ্ছা, এই প্রশ্নটা কেন করছে? এখন ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে আমি কি করেছি, আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না। কে এখন কি করলে বিশ্বাস করবে? এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন। দেখেন, এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে, এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে, যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পারি না, করছে তো। সেটাই। জি, এর কারণটাও কি? এর কারণটা খুব সহজ, কিন্তু যে উনি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে। এনসিপি তো ওনারই দল, উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে। এরা একটা পলিটিক্যাল পার্টি করছে, করার পর এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন। বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছেন। তো এনসিপি হাত সরাই নেওয়া, এনসিপি মানে হয়ে গেছে, তার পাজলড হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্টের। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন, একটা গভর্নমেন্ট তো 1 বছর ছিল, তারা তো খুব অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার মাথায় মূর্তি বানিয়ে রাখবে, তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট, চায় যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। আচ্ছা, এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে, একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাইতে পারে না, সেই সরকার নির্বাচনের দিন, ভোটের দিন মব ঠেকাবে কিভাবে? শুনেন, মব ঠেকাতে পারে না কথাটা অন্যভাবে বলেন। আচ্ছা, আসলে সরকার কি মব ঠেকাতে চেয়েছিল? সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথাটা বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 নম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা, 32 নম্বর ফেরানোর জন্য কি সরকার চেষ্টা করছিল? কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট, ওই সময় কথা বাদ রাখেন। এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 নম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালা গেলো ফুল দিতে, তাকে ধরে পিটালেন, একজন মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন। সরকারকে ফেরানোর চেষ্টা করছে? আচ্ছা, রিক্সাওয়ালা কথাটা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনিকে আওয়ামী লীগের বর্তমান সভাপতি তা তো না। উনি একজন রিক্সা চালক, উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চড়থাপড় মারলো, গণপিটুনি দিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেল? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল। অন্যদেরকে ধরছে? ধরছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না, এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল দেওয়া যাবে না। ও প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশকে আমি বলতে শুনছি, ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, বিরাট গভর্নমেন্ট। সে আসবে, আমি যেতে চাই একটু ফজলুর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টি বিষয় কি এক সূত্রে গাঁথা, নাকি এই 3টি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল? প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাকে এই 24-এ এসে নতুন করে বয়ান দেয়া হচ্ছে, নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে। এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী, না আওয়ামী লীগ পুরো দায়ী? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন।
এক হলো মুক্তিযুদ্ধ, 2 বঙ্গবন্ধু, 3 আওয়ামী লীগ, এই 3টা কথা আপনি জিজ্ঞাসা করছেন। এর আগে আরেকটা কথা আছে, সেটা হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের নির্যাস হইল মুক্তিযুদ্ধ, 9 মাস। না, কেন আমরা 9 মাসকে মুক্তিযুদ্ধ বলি, এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না? কারণ জমিটা আমারই ছিল, 9 মাসে এই জমিটা CSRS আমার ছিল এবং আমরা এটা মুক্ত করছি 9 মাসে। এই কারণে 9 মাসকে বলে আমরা করেছি নতুন যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ। আর ওটা হলো স্বাধীনতা সংগ্রাম। জি। স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির 1000 বছরের স্বাধীনতার সংগ্রাম। এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা, এইগুলো আমি বলবো না, আপনি সময় হবে না, কেউ শুনতেও চায় না। পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ, যে কারণে বলা হতো সোনার বাংলা। এখানের কাপড়, এখানের ফল, এখানের ধান, এখানের পাট, এগুলা সারা পৃথিবীর জন্য। দক্ষিণ পূর্ব এশিয়া একটা মাত্র টাকার কারখানা ছিল, টাকা চাপানো, নিল মহাতব চাঁদ জগৎ শেঠ। এ হলো বাংলা। সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা, আমি সব মুঘল পাঠান বাদ দিলাম, ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা এসে মির্জাফরের কেস কনভিন্স করলো, মির্জাফরের বিশ্বাসঘাতকতায় এবং রবার্ট ক্লাইভের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলা পরাধীন হয়ে গেল তখনকার মতো করিয়া। 1757 সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল, পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল 1773 সনে দুর্ভিক্ষ হইল, মহা দুর্ভিক্ষ, 1/3 লোক মারা গেল। অনেকে বলে 74-এ অনেক দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু 1/3 লোক মারা গেল 1773 সনে। 57 সনে ব্রিটিশরা দেশ নিল, আর 73 সনে 1/3 লোক বাংলায় মারা গেল, মহামন্বন্তর। ঠিক আছে? সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল, গোল্ড নিয়ে গেল স্টিমারে এবং লন্ডন শহর করলো। তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো, এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে। সেই বাংলা যে দরিদ্র হলো, দরিদ্র হওয়ার পরে কি হলো, নীল সাহেবরা আসলো, নীল চাষ করাইলো, অত্যাচার করলো, খাজনা দেও, টাকা দেও, পয়সা দেও। এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে বলেছে, হে খুদা, আমাদের কেমন সন্তান দাও, যে সন্তান বিদেশিদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে, হে ভগবান, আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব। বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গিরা। ওই বার্মিজ যাদেরকে এখন আমরা কি বলি, বার্মা, এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে আসে, ধান কাটতে নিয়ে যেত, মেয়েদেরকে ধরে নেয়। এগুলো পড়েন, সোনারগাঁও যখন রাজধানী ছিল। সেই যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে, কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন, মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন, যেখানে বাঙালি জয়লাভ করলো, ওয়ার্ল্ড কাপ পাইলো, শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এটা যদি কেউ স্বীকার না করে, সে ইতিহাস মানে না, অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে। কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান। আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা 3 বার বলছি আমাদের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে। ওই ইঞ্জিনিয়ার্সে যখন 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে, আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, আমি বলছি, আমার কথাটা শোনেন আপনি। আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, তারও আগে শেরে বাংলাকে ফজলুল হক হুসেন শহীদ, কিন্তু মৌলানা ভাসানী ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন, এমনকি বঙ্গবন্ধুর মাথার উপরে থেকে 57 সন থেকে এই কথাটা বইলা, কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু। আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইলো, তখন সেনাবাহিনী প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো। ওই পিলখানাতে বলেন, আর রাজারবাগে বলেন, আর জিয়াউর রহমানের সেই 27শে মার্চ, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই খালেদ মুশারফের, মেজর হায়দারের ইতিহাস। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তবু মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, বাংলার সন্তান
হলো সমানের সমান। আমি কালকে মেজর হায়দার বীরুত্তম যে 35,000 মুক্তিযোদ্ধা তৈরি করেছিল ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে, যে সবচেয়ে বড় লিড করেছে খালেদ মুশারফের নেতৃত্বে, মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে। আমি সবাইকে বলবো, বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হয়েছে আবার পড়েন আপনারা। আর আজকের প্রজন্মকে আমি, হে বাবারা, হে আমার ছেলেরা নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো। এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে 9 মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা 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 আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো, এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে, 71 থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ। আমি কথাটা এটা বলছি। মাসুদ কামাল, আমি বিরতি নিব, তার আগে একটু আপনি বলবেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, আমরা এই মানুষগুলোকে কেন আলাদা রাখতে পারছি না? কেন এখনো এদেরকে নিয়ে আমরা বিতর্ক করছি? ছোট করে চাই বলে সবার একটা ধান্দা আছে রে ভাই। সবাই কিন্তু যার যার জায়গায়, যার যার যোগ্যতায়, যার যার কাজের মাধ্যমে তারা কিন্তু আমাদের এই দেশের ইতিহাসে তাদের নাম আছে। কিন্তু একজনের সঙ্গে একজনের নাম বললে, আপনি যখন একজনকে প্রশংসা করবেন তখনই আরেকজনের নাম আনতে হবে কেন? আপনি ধরেন একটা ছোট্ট উদাহরণ দেবেন, আমরা যখন বিভিন্ন জায়গায় খাই না, মনে করেন একটা রেস্টুরেন্টে আপনি খাইছেন, ওই রেস্টুরেন্টে খাওয়াটা খুব ভালো, যে আপনি বললেন যে ভাই অমুক রেস্টুরেন্টে খাইছেন, রেস্টুরেন্টে খাওয়া খুব ভালো, আমি সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিই এইটা আর কি, আপনি ওইটার কথা বললেন না, কাল যাকে আপনি খাওয়াইলাম আমার একটা রেস্টুরেন্টের কথা। আরে ভাই কালকে আলাপ তো হচ্ছে না, আজকে আলাপ হচ্ছে। আজকে আলাপ একজনকে তুলে আরেকজনকে খাটো করে ছোট করে দেখানোর যে প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা ভালো না। যখনই মুক্তিযুদ্ধের কথা উঠতেছে, ভাই মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন ওনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে। কেন? যে ওনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। একজন তো এক পাগল ছাগল থেকে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, সে দাবি করে বসছে 2000 বসছে। তো এখন ও চায় যে সবাই আলোচনা করুক, ও কিন্তু এটাই চায়, ওর লক্ষ্য কিন্তু আর কিছু না। আচ্ছা, ওর লক্ষ্য এটা আলোচনা হোক। ভাই ওই সংখ্যা নিয়ে আলোচনা কেন করবো আমরা, যেটা নাকি ডিসাইডেড জিনিসটা? ও একটা আজগুলোর মতো, ও মানে একটা উন্মাদ লোক, সে কি বললো না বললো তো কি আসে যায়। কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় আছি যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের আর কাজ নেই, আর কাজ আছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার মুক্তিযুদ্ধের যে অবস্থান, আচ্ছা উনি যখন মুক্তিযুদ্ধ শুরু করছেন, যার যার অবস্থান তার তার কাছে। এই মুক্তিযুদ্ধে কি ভাষা নিয়ে সাপোর্ট ছিল? ভাষা নিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল? ভাই এগুলি এখন তা মানে কি ভাষা নিয়ে আলাদা একটা স্ট্র্যাটেজি ছিল। এখন এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা না। কম্পেয়ার আপনি করবেন কেন? যার যার অবস্থান তার তার। সৌরভ যখন মারা গেছেন, এখন ওটাও এর মধ্যে আনতে হবে কেন? শেরে বাংলা যখন মারা গেছেন, এর মধ্যে আনতে হবে কেন? এই যে আনার যে প্রবণতাটা, এইটা হলো মতলব। এই মতলবের মূল লক্ষ্যটা হলো যে মুক্তিযুদ্ধটাকে কিভাবে ডিফেম করা, মুক্তিযুদ্ধটাকে কিভাবে মানে কম করা যায়, মূল্যায়ন মানে করা যায়, কিভাবে এটা বলা যায় যে মুক্তিযুদ্ধ আসলে কেউ মানে আসলে মুক্তিযুদ্ধ হয়ই নাই। আমি একটা খালি সিঙ্গেল একটা কথা বলি, ছোট একটা কথা বলি। ওই যে প্রথম যখন ওই উন্মাদ বললো না যে 2000 লোক মারা গেছে, এটা শোনার পর একজন আমাকে বলতেছে যে 90,000 পাকিস্তানি মিলা মাত্র 2000 বাঙালিকে মারলো। তো ওদের তো ওই সময় ওদের যে বিভিন্ন গাড়ি টাড়ি চলছে, ওদের পেট্রোলের খরচ হতে বোধ ওঠে নাই। কারণ উল্টা ওরা দাবি করতে পারে যে আমরা তো আসলে আমাদের তোমরা ক্ষতিপূরণ দাও, এত টাকা খরচ করে 9 মাস তোমাদের এখানে থাকলাম, মাত্র 2000 মারলাম। তো এগুলি হলো ফাইজলামি, বুঝলেন?